প্রিয় দর্শক, অনেক স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপ। কথা বলবো আজকে আমরা বিদেশীয় সংকটে নারী কর্মীরা। শেরহিনা ওয়াহিদ আছি আজকে আপনাদের সাথে। আমাদের সাথে আজকে আছেন রুহুল আমিন স্বপন, সাবেক মহাসচিব বাইরা থেকে। আমাদের সাথে যুক্ত হবেন শরীফুল হাসান, উনি প্রধান ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে, এবং তার সাথে আমাদের সাথে আছেন মোহাম্মদ আল আমিন, সৌদি প্রবাসী বাংলাদেশি। আপনাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, প্রবাসী গিয়ে কষ্টের আয় যে নারী শ্রমিকরা বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে রেখেছেন, দেখা যাচ্ছে ওনারা অনেক ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব আজকের এই আলোচনায়। তার আগে আজকের দিনের একটি প্রতিবেদন দেখে আসছি। সুদিনের সুবাতাস বইছে দেশের পুঁজিবাজারে। এক বছরে ডিএসির বাজার মূলধন বেড়েছে প্রায় 2 লাখ কোটি টাকা। লেনদেন সূচক জন্ম দিচ্ছে নতুন নতুন রেকর্ডের। টানা উত্থানে বাজারের সরবরাহ হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও। ডিএসির চেয়ারম্যান অবশ্য বলেছেন, এখনও জিডিপির তুলনায় বাজারে মূলধন যথেষ্ট কম। তবে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ডিএসির চেয়ারম্যান বলেছেন, চলতি বছরে দেশি বিদেশি রেকর্ড পরিমাণ বিনিয়োগ আসছে পুঁজিবাজারে। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। ব্যবধানটা মাত্র কয়েক মাসের। চরম অস্বস্তি থেকে বের হয়ে স্বস্তিতে দেশের পুঁজিবাজার। করোনা পরবর্তী কিছু বিচক্ষণ চিন্তা পাল্টে দিয়েছে পুরো প্রেক্ষাপট। নতুন বছরের শুরু থেকেই নতুন নতুন রেকর্ডের জন্ম দিচ্ছে পুঁজিবাজার। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রধান সূচক ছুঁই ছুঁই করছে 6,000-কে, যা এক বছর আগে ছিল 4,068 পয়েন্ট। রোববার লেনদেন হয়েছে 2,384 কোটি টাকা, যা এক বছর আগে ছিল 242 কোটি। বাজার মূলধন গেল বৃহস্পতিবার ছাড়িয়েছে 5 লাখ কোটির ঘর। বছর আগে যা ছিল 3,14,000 কোটি। এইভাবে মার্কেটটা ধরে রাখতে পারে তো আশা করি আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে তারা মার্কেটে আরো আসবে। আমরাও ভালো থাকবো, সিকিউরিটি হাউসগুলো ভালো থাকবে, বিনিয়োগকারীরাও ভালো থাকবে। আপনারা কিন্তু গুজবে কান দিবেন না, সাবধান, নিজে ভাববেন, আমাদের সাথে বুঝবেন। 5 লাখ কোটি মূলধন হলেও তা দেশের জিডিপির মাত্র 17 ভাগ। ডিএসির চেয়ারম্যান বলছেন, বাজার মূলধন বাড়লে শক্তিশালী হবে পুঁজিবাজার। এজন্য তা কয়েক গুণ বাড়াতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। আজকে শতভাগ নিয়ে আমরা সন্তুষ্ট, যেহেতু মাত্র এক বছর আগে আমাদের এটা ছিল শতকরা 11 ভাগ, সেইভাবে আমরা সন্তুষ্ট। বাট আমার পার্শ্ববর্তী দেশ অন্যান্য দেশের সাথে তুলনা করলে আমাদের কিন্তু এতে সন্তুষ্ট থাকার কোনো কারণ নেই। এটাকে আমাদের আরো সামনের দিকে নিয়ে যেতে হবে। বিনিয়োগকারীদের স্বস্তি দিচ্ছে নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সম্প্রতি নেয়া কয়েকটি ইতিবাচক পদক্ষেপ। কমিশন চেয়ারম্যানের আশা, তাদের নেয়া পদক্ষেপে দীর্ঘমেয়াদে শক্তিশালী হবে বাজার, আসবে দেশি বিদেশি বিনিয়োগ। গ্র্যাজুয়ালি মানুষের আস্থা অর্জন করতে পারছি এবং সামনের দিনগুলোতে আরও পারবো। সেই সাথে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে বিদেশিদের এখন বাংলাদেশের প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে। 2021 সালে আমরা বড় ধরনের বিদেশি বিনিয়োগ দেখতে পাবো। তবে ঊর্ধ্বমুখী বাজারেও বিনিয়োগকারীদের গুজবে কান না দিয়ে জেনে বুঝে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন কমিশন চেয়ারম্যান। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। প্রিয় দর্শক, ফিরে যাচ্ছি আজকের আলোচনায়। কথা বলবো বিদেশীয় সংকটে নারী কর্মীরা। শুরু করতে চাচ্ছি রুহুল আমিন স্বপন, আপনার সাথে একটু জানতে চাবো আপনার থেকে যে বাংলাদেশ থেকে বিদেশি নারী কর্মী পাঠাতে সকল পক্ষের বেশ আগ্রহ দেখা যায়, কিন্তু এই যে নির্যাতনের যে শিকারটি হন, এটির দায় আসলে কে নিবে, কাকে দায় দেওয়া যাবে? কারণ এখানে আসলে দেখা গেছে বাইরে আছে, দূতাবাস মন্ত্রণালয় আছে, এবং অনেকেই আসলে জড়িত আছে, কিন্তু এই যে নির্যাতনের, অমানবিক নির্যাতনের যে শিকার হয়, এই দায়টা আসলে কে নিবে? ধন্যবাদ আপনাকে। যে আমাদের নারী শ্রমিকরা যে অমানবিক নির্যাতনের শিকার হয়, আপনি বলেছেন যে দায়ী করা হয় বাইরাকে, দায়ী করা হয় দূতাবাসকে। আসলে এককভাবে কাউকে দায়ী করা এখানে চলবে না, বিকজ এখানে আছে আমাদের বাইরের সদস্যরা, এখানে আছে আমাদের দূতাবাস যারা এই ডকুমেন্টগুলিকে সত্যায়িত করে বা বিচার বিশ্লেষণ করে, এখানে ইনভলভ আছে নারী শ্রমিকরা, এখানে ইনভলভ আছে সেই সকল সৌদি আরবের যারা ওদেরকে নেয় এমপ্লয়াররা, অর্থাৎ যার অধীনে তারা চাকরি করে তারা। আপনি জানেন যে আমরা খুব কম দেখেছি, অলমোস্ট দেখি নাই বললেই চলে, যে পরিমাণ নারী শ্রমিক নির্যাতিত হয়েছে তার একটা সিংহ পাখি হয়েছে সে দেশের
নিয়োগকর্তা দ্বারা, তাদেরকে কি করে আইনের আওতায় আনা যায় এটি নিয়ে বায়রা এবং মন্ত্রণালয় বহুবার মিটিং করেছে এবং আমাদের দূতাবাসও বহু ওদের সাথে আইনি প্রক্রিয়াতে গিয়েছে। এবং এই ব্যাপারে আমি মন্ত্রণালয়ের এবং বিএমইটির অনেক কোঅপারেশন আমরা পেয়েছি, কিন্তু তা থাকা সত্ত্বেও আমরা আইনি সহায়তাটা খুব দৃশ্যমান দিতে পারিনি। এটি হলো একটি চ্যালেঞ্জ। আরেকটি চ্যালেঞ্জ হলো যে এর সাথে ইনভলভ আছে একটি দালাল গোষ্ঠী, তারা, এরপরে আছে বায়রার সদস্য, এরপরে আছে মন্ত্রণালয়, এরপরে হলো আমাদের এমবিসি। তো আপনি যদি এই ব্যাপারটিকে এভাবে দেখেন যে এই প্রক্রিয়াটিকে স্বচ্ছতা আনতে গেলে প্রথমে আনা দরকার যে সে দেশের নিয়োগকর্তাদেরকে একটা আইনের আওতায় এনে আমাদের দূতাবাসে আমাদের যে লেবার উইং আছে সেখানে লেবার উইংদের দায়িত্ব এবং ক্ষমতা বাড়িয়ে দেওয়া, যেখানে কখনো লেবার উইংকে তাদের যান্ত্রিক সহযোগিতা, আইনি সহযোগিতা, তাদের জনবলের সহযোগিতা সম্পূর্ণ দিয়ে একটি কঠিন অবস্থায় আমরা যেতে পারি এই নারী শ্রমিকদেরকে সুরক্ষার ব্যাপারটিকে নিশ্চিত করার জন্য একটি পার্ট। আরেকটি পার্ট হলো আমাদের দেশে যখন রিক্রুটিং এজেন্সি আছে, দালাল আছে এবং তার আত্মীয় স্বজন আছে, তাদেরকে যেরকম একটি মেয়ে যেহেতু পয়সা দিয়ে যায় না, অনেক সময় আমরা এটাও দেখেছি যে তার একটি লামসাম একটা অ্যামাউন্ট পয়সা পায় বিদেশে যাওয়ার আগেই, তখন অনেক সময় আর্থিক অভাবে হয়তো কিছু পয়সা পেল, তার পরিবারকে একটু সহযোগিতা করলো, সে চলে যায়, কিন্তু ওখানে যে সে একটি ফোবিয়াতে ভোগে, পারিবারিক ফোবিয়াতে ভোগে যে আমাদের মেয়েরা তো আপনি জানেন যে পরিবার প্রিয় এবং তারা পরিবারকে ভালোবাসে, তার সন্তান তার স্বামীকে রেখে সে থাকতে পারে না, একটা হোম সিকনেস কাজ করে। জি রাইট, তখন সে একটি মিথ্যা, অনেক সময় মিথ্যা একটি স্টেটমেন্টের আশ্রয় নেয় যে আমাকে চলে যেতে হবে। তো ও যখন চলে যেতে আসে বা বলে তখন তাকে অনেক সময় পাঠানো হয় না। তখন যে জিনিসগুলি বললে নিয়োগকর্তা পাঠাতে বাধ্য হবে বা ভয় পাবে, এরকম দুই একটা স্ট্র্যাটেজি তাকে শিখিয়ে দেওয়া হয়। তার ভিতরে একটা হলো যেমন আমি প্রেগন্যান্ট, এরকম কিছু তথ্য আমরা পেয়ে যাই। তো এটি খুবই কম। আবার রিক্রুটমেন্ট এজেন্সির কিছু দালাল আছে যারা নাকি রিক্রুটমেন্ট এজেন্সিকে কিছু ভুল তথ্য দিয়ে আনে, কিন্তু এটি আবার প্রশিক্ষণের মাধ্যমে এবং যাচাই বাছাইয়ের মাধ্যমে এটি অনেকটাই ফিল্টার হয়ে যায়। কোনো রিক্রুটিং এজেন্সি একটি মেয়েকে পাঠিয়ে নির্যাতনের শিকার সে হবে আর সে পড়বে একটা আইনের মার পেছে, এটা আসলে কোনো রিক্রুটিং এজেন্সি চায় না। আমি বলবো যে এখানে এই প্রক্রিয়াগুলিকে, সবগুলি প্রক্রিয়াকে একটা স্বচ্ছতায় আনতে পারলে আমার মনে হয় এই নারী শ্রমিক পাঠানোর যেই একটি সেক্টর বাজারে ওপেন হয়েছে। আপনি জানেন যে অতীতে কখনোই এই 2 বছরে 3 বছরে যত মেয়ে গিয়েছে, অতীতে কিন্তু এত মেয়ে যায়নি, তার 4 ভাগের 1 ভাগ মেয়েও যায়নি। সৌদি আরবের বাজার খোলার পরেই এটা বুমিং হয়েছে। এই সেক্টরটিকে ভাইব্রেন্টলি টিকে রাখার জন্য সেফ মাইগ্রেশনের স্বার্থে এই সকল স্টেক হোল্ডারকে এখন একটি প্ল্যাটফর্মে আসতে হবে এবং এটিকে যদি একটি অনলাইন একটা পোর্টালে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে স্বচ্ছ করা যায়, তাহলে আপনি জানেন যে আগে যেরকম কৃষি ব্যবস্থা, সমাজ ব্যবস্থা ছিল, এখন অভিবাসী সমাজ ব্যবস্থা, একটি সোসাইটি তৈরি হয়েছে। আগে কৃষকের ছেলে কৃষক হতো, এখন অভিবাসীর ছেলে অভিবাসী হয়। বাবা যায়, ছেলে আসে, ছেলে যায়, তার ছেলে আসে, নাতি আসে। সেম ভাবে মেয়েদেরও এরকম একটা বড় শ্রমবাজার বাংলাদেশে তৈরি হতে পারে। যারা আপনি জানেন যে 1976 সনে এই শ্রমবাজার বাংলাদেশে শুরু হয়েছিল মাত্র 2600 বা 3000 লোক দিয়ে, আজকে সেখানে মিলিয়ন লোক বাংলাদেশ পাঠায়। মেয়েদের ক্ষেত্রেও সেমটাই হবে বলে আমার বিশ্বাস। জি, আমি ফিরে আসছি আপনার সাথে আলোচনায়। মোহাম্মদ আল-আমিন, আপনার সাথে কথা বলতে চাচ্ছি। ওখানের পরিস্থিতি আমাদেরকে জানাবেন যে, এবং রুহুল আমিন স্বপন যে বিষয়গুলি বলল, এগুলোর সাথে আপনি কতটি একমত হচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে রুহুল আমিন স্বপন ভাই যথার্থ বলেছেন যে এখানে আমরা দেখেছি যে সমস্ত নারীরা নির্যাতনের শিকার হয় বা নিয়োগকর্তার কাছ থেকে প্রতারিত হয়ে আসেন, তার ভিতরে প্রধান যে কারণগুলো রয়েছে তার মধ্যে
একটা হচ্ছে যে নারী শ্রমিক যারা যাচ্ছেন তাদের কাছে তথ্য গোপন করা হয়, যেমন সে কি কাজে যাচ্ছে এবং তার বেতন কত, তার কাজ কত ঘন্টা হবে সেই বিষয়টি তাকে স্পষ্ট ধারণা তাকে দেওয়া হয় না। তারপরে তার যেই কাজে সে যাচ্ছে সেই কাজের বিষয়ে যথেষ্ট পরিমাণ প্রশিক্ষণও কিন্তু সে পাচ্ছে না। একটা নিয়োগকর্তা সে অনেক টাকা খরচ করে একজন গৃহকর্মী নিয়ে যায়, যখন সে ওইখানে গিয়ে তার কাঙ্ক্ষিত সার্ভিসটি সে পায় না, তখন কিন্তু তাকে নিয়ে এক ধরনের অনীহা তৈরি হয় নিয়োগকর্তার মধ্যে এবং তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হয়। আরেকটা হচ্ছে প্রথমে যেটি হয় সেটা হচ্ছে হোম সিকনেসের একটি বিষয় আছে, যে প্রথমে শুরুতেই কিন্তু এই বিষয়টা প্রচন্ড ভাবে তাকে করে যে সে দেশে যেরকম খাবার টাবার অভ্যস্ত থাকতো, যেভাবে টেলিফোনে কথা বলতে অভ্যস্ত থাকতো, সেটি কিন্তু সে পায় না ওখানে, যার কারণে সে অনেকটা বিমর্ষ হয়ে পড়ে এবং সে ওইখান থেকে পালিয়ে আসার একটা প্রবণতা তার মধ্যে দেখা দেয়। সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো দেখার জন্য যেটি দরকার সেটি দূতাবাসের তত্ত্বাবধান। এখন একটা বিষয় হচ্ছে দূতাবাস কিন্তু জানছে না যে কোন গৃহকর্মী কবে যাচ্ছে বা সে কোথায় যাচ্ছে, কি অবস্থায় যাচ্ছে। যখন একজন গৃহকর্মী সে নির্যাতিত হয়ে রাস্তায় নেমে আসে অথবা পুলিশের কাছে ধরা পড়ে, তখনই কিন্তু দূতাবাস জানতে পারে যে এই গৃহকর্মীরা নিয়োগকর্তার বাসায় কাজে গিয়েছিল এবং সেখান থেকে সে নির্যাতিত হয়ে এসেছে। কিন্তু এখানে বিষয়টি দরকার হচ্ছে যে যখনই নারী গৃহকর্মী পাঠানো হচ্ছে তখনই কিন্তু তার একটা ডাটাবেস দূতাবাসে দিয়ে দেওয়া দরকার এবং তার মনিটরিং এর ব্যবস্থার জন্য দূতাবাসের আলাদা একটা উইং করা দরকার, যেখানে নারী কর্মকর্তা থাকবেন এবং নারী তার দেখাশোনা করবেন এবং তার যেই সমস্যাগুলো সেগুলো দেখভাল করবেন। সেটি কিন্তু এখনো নেই। আমরা শুনেছিলাম যে রিয়াদ দূতাবাসে লেবার উইং এ সেখানে নারীদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য তাদের একটি উইং খোলা হবে এবং সেখানে নারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। সেই বিষয়টি কিন্তু এখনো করা হয়নি। তো এরপরে যেটি হচ্ছে যে নিয়োগকর্তারা যখন তার কর্মীর কাছ থেকে সার্ভিস পায় না, সেটার কারণে কিন্তু অনেক সময় তাকে নির্যাতনের শিকার হয়। জি, অনেক ধরনের সমস্যাই আছে। আলামিন, আপনার কাছে আমি ফিরে আসছি, একটু কথা বলতে চাচ্ছিলাম শরীফুল হাসান আপনার সাথে। একটু জানতে চাবো যে যেই পুরো পরিস্থিতির ব্যাপারে আমরা আসলে আলোচনা করছি, এই বিষয়ে আপনি একটু বলবেন যে আসলে ওনারা যে নির্যাতিত হয়ে ফিরে আসছেন এই দায়টা আসলে কে নেবে এবং এটার জন্য কি কোনো মন্ত্রণালয় এটার দায়িত্ব নিচ্ছে? ধন্যবাদ। আমি রুহুল আমিন স্বপন ভাইয়ের ওই বক্তব্যটা দিয়ে যদি শুরু করি, যে ধরে নিলাম কোনো রিক্রুটিং এজেন্সির ইন্টেনশন নাই যে তার মেয়েটা গিয়ে খারাপ থাকুক, সেটাকে সত্য ধরেই নেই, ফলাফল হচ্ছে শুধু যদি বলি 500 মেয়ের লাশ এসছে সৌদি আরব থেকে, গত 4 বছরে 200 মেয়ের লাশ এসছে। এর মধ্যে আপনার 60 জন আত্মহত্যা করেছে, পিটিয়ে হত্যা করা হয়েছে, গায়ে গরম পানি ঢেলে দেওয়া হয়েছে, রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, টর্চার হয়েছে, ফেরত এসছে অন্ততপক্ষে 1010। এগুলো হচ্ছে সত্য। আমি ধরে নিলাম যে প্রত্যেকেরই ইন্টেনশন থাকে ভালো, তাহলে যে এতগুলো ঘটনা ঘটছে, তাহলে ঘটনাগুলো ঘটছে কেন? কাগজে কলমে আছে 25 বছরের মেয়ে যেতে পারবে না, তো 14 বছরের মেয়েটা কি করে যাচ্ছে? সমস্ত রিক্রুটিং এজেন্সি হয়ে এয়ারপোর্ট হয়ে কি করে 14 বছরের মেয়েটা যাচ্ছে? হ্যাঁ, বুঝলাম আমি ইন্টেনশন ভালো আছে, কিন্তু আমার ইন্টেনশন ভালো আছে, আমি গাড়ির চালাতে বসে গেছি, আমার ইন্টেনশন ভালো, আমি ঢাকা থেকে টাঙ্গাইল যাব, কিন্তু আমি ড্রাইভিং জানি না, তাহলে কি হবে? গাড়িটা চট করে খাদে চলে যাবে। একইভাবে এইখানে ইন্টেনশন হয়তো ভালো, কিন্তু প্রত্যেকটা এত সংকট আছে। প্রথমত আপনি যদি দেখেন রিক্রুটিং এজেন্সিগুলো, যেটা শোভনভাবে বলেন, তারা জানেও না মেয়েগুলোকে চয়েস করা হচ্ছে। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা দালালরা তাকে বলছে সৌদি আরব পবিত্র ভূমি যাবা, ওর সামনে এসি ভাবে থাকবা, তোমার জীবন বদলায় যাবে, এবং টার্গেট করছে তারা ভালনারেবল মানুষগুলোকে, যে ইকোনমিক্যালি ভালনারেবল, সোশ্যালিও ভালনারেবল, সেই মানুষগুলোকে একটা স্বপ্ন তার কাছে বিক্রি করছে। অবশ্যই মেয়েদের বৈদেশিক কর্মসংস্থান হতে হবে, অবশ্যই মেয়েরা বিদেশ যাবে, কিন্তু এইটা সে যাওয়ার ইন্ডিকেটরটা আমি খুব সহজ করে বলি, যে ইন্ডিকেটর হচ্ছে রুহুল আমিন ভাই তার কোনো গরিব আত্মীয় কিংবা তার বাসায় যে মেয়েটা কাজ করে, কাজের লোক, তাকে কি সৌদি আরব পাঠাবেন বা পাঠিয়েছেন? যেদিন আমি মনে করব যে আমার কোন একজন গরিব আত্মীয়কে বা আমার বাসার কাজের মেয়েটাকে সৌদি আরব পাঠানো যায়, তার মানে স্ট্যান্ডার্ড, আমি রুহুল আমিন ভাই কিন্তু পাঠাবেন না বা আমি পাঠাবো না, কারণ আমি জানি সেফ না। তো আমরা যখন জানি সেফ না, তাহলে প্রবলেম গুলো কি হয়? ধরুন কালকে যদি জানি আমি যে নিয়োগকর্তা কোনো একটা মেয়েকে টর্চার করবে, আমাদের কি করার আছে? কিচ্ছু করার নেই। আমাদের দূতাবাসে কোনো কর্মকর্তা সেই বাড়ির মধ্যে ঢুকতে পারবে না। তার মানে সমস্ত কিছু ডিপেন্ড করছে আল্লাহ তাআলা আর ওই নিয়োগকর্তার উপর। তাহলে এইরকম জায়গায় কি প্রোটেকশন হতে হবে? আমরা বহুদিন ধরে বলছি আপনি মেয়েটার হাতে একটা ফোন দিয়ে দেন,
যে চেয়েছিল শরীফুল হাসান, আমি ফিরে আসছি আপনার সাথে আলোচনায়। একই বিষয়ে আপনার সাথে আমি বিস্তারিত কথা বলবো। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, প্রিয় দর্শক, যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে। কথা বলছিলাম বিদেশেও সংকটে নারী কর্মীরা। কথা বলতে চাচ্ছিলাম রুহুল আমিন স্বপন আপনার সাথে ফেরত আসা নিয়ে যে বিষয়টি হচ্ছিল, যে কথাগুলি আমরা বলছিলাম, ওই ব্যাপারেই আপনার থেকে জানতে চাবো যে আসলে ফেরত আসা প্রবাসীদের জন্য কি ধরনের কর্মসূচি নেওয়া যেতে পারে, যারা এরকম নির্যাতিত হয়ে ফেরত এসেছে, এদের জন্য কি কিছু চিন্তা করা হয়েছে নাকি? তবে এটি দু একটা খুব ইম্পর্টেন্ট কথা এসছে, যেরকম ওরা নিয়োগকর্তার ওখানে কি কাজ করবে সেটা ওরা জানে না, আমাদের সৌদি প্রবাসী ভাই বলছেন, এবং ওখানে একটি ডাটাবেস নাই। আপনি জানেন যে এটাতে আমি পুরোপুরি একমত না, কেন যারা এখানে যায় তাদেরকে প্রপার ট্রেনিং দেওয়া হয় এবং এটি সরকারের অধীনে ট্রেনিং দেওয়া হয়, এবং এই কারিকুলামটি সৌদি আরব থেকে জেনে যে কাজগুলি হয়, ইভেন প্র্যাকটিক্যালি তার কিভাবে একটা ফ্রিজ পরিষ্কার করতে হবে, কিভাবে একটা ওয়াশিং মেশিন পরিষ্কার করতে হবে, কিভাবে এসি অন করতে হবে, কাপড় আয়রন করতে হবে, প্রত্যেকটি জিনিস ওনাদেরকে থরো দেওয়া হয়। এবং আমরা কাজ জানে না সেই জন্য কমপ্লেন, এরকম কোনো সিগনিফিকেন্ট কমপ্লেন কোনো প্রবাসী নারী কর্মীদেরকে আমরা পাইনি। ডাটাবেস অফকোর্স যত লোক যায় প্রত্যেকের ডাটাবেস বিএমইটিতে আছে, যখনই কোনো কমপ্লেন আসে বিএমইটি ডাটাবেস গুলিকে এটাকে আমরা পুশ করতে পারি। আরেকটি হলো আমাদের যে আমরা যেটা শরীফ সাহেবের থেকে শুনেছি যে 10,000 কর্মী ফেরত এসছে এবং 500 লাশ হয়েছে। আমরা জিনিসটাকে যেন খুব মানে প্র্যাকটিক্যাল হই। 10,000 কর্মী তো ফেরত আসতেই পারে। আপনি জানেন যে একটা নারী অভিবাসনের একটি বড় অংশ সৌদি আরবে এবং দুবাইতে আছে এবং কাতারও আছে, যেখানে 3 লক্ষ অভিবাসী কর্মী বিভিন্ন দেশে বাস করে মিডল ইস্টের, সেখানে 8-10,000 কর্মী তো ফেরত আসলে সেটি ওদের 2%-এর মধ্যে পড়ে। অনেক সময় তাদের জেনুইন কারণেও আসতে পারে, অনেক সময় প্রবলেম হয়ে আসতে পারে। তবে একটি লোকও যেন সেখানে যে নির্যাতিত না হয় সেটি হলো আমাদের কনসার্ন, যেটার উত্তর আপনাকে আমি দিচ্ছি। আরেকটি হলো উনি বলেছেন যে 14 বছরের নারী কি করে গেল আর কি করে এই সমস্যার সমাধান করা যায়। আপনি আপনার মাধ্যমে আমি যেটা বলতে চাই যে আমাদের এই অভিবাসন প্রক্রিয়াটি যেভাবে করা আছে এটা স্বচ্ছ প্রক্রিয়ার বাহিরেও কিছু লো ফলস আছে। যেরকম একটি মেয়ে, সে একজন নতুন অভিবাসী, সে যখন একটি পাসপোর্ট নিয়ে আসে, ধরেন আমি একটা ভিসা করাই দিলাম, এই ভিসাটি অনেক সময় রিক্রুটিং এজেন্সির মাধ্যমে হতে পারে, অনেক সময় সেই ইন্ডিভিজুয়াল একটি ভিসা করে ফেলে। তখন রিক্রুটিং এজেন্সির কোনো চয়েস থাকে না তাকে বলার যে তোমার বয়স তো 15 বছর, 18 বছর, তোমার বছর তো 20 বছর হয়নি। অর্থাৎ মেয়ের কোনো প্রতিনিধির মাধ্যমে সে সরাসরি ভিসা করে ফেলতে পারে এক। এবং আপনি শুনলে আরো অবাক হবেন যে এই মেয়েটির একটি বিদেশে চলে যাওয়ার একটি প্রক্রিয়া তার সে একটা বের করে ফেলে, যে সরকারি অভিবাসন যে প্রক্রিয়াটি আছে সেই প্রক্রিয়াটিকে বাদ দিয়ে সে কোনোভাবে চলে গেল। সেই ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সিদের তেমন কিছু করার থাকে না। এটা হলো একটি। এটি যেন না হয় এই ব্যাপারে সৌদি দূতাবাসকেও আমরা যদি একটি প্রক্রিয়ার ভিতরে আনতে পারি, যেন ওনারা আমাদের একটু সহযোগী একটা ভূমিকা পালন করে, যে আমরা কোনো মেয়ের ভিসা নিতে গেলে কোনো ইন্ডিভিজুয়াল কাউকে দিব না। একটু আলামিনের সাথে কথা বলতে চাচ্ছিলাম এই বিষয়ে। উনি যে বিষয়গুলি বললো খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে উনি বলেছেন, তার সাথে সাথে একটু জানতে চাবো যে ফেরত আসা যেই প্রবাসীরা আছে এদের জন্য কি কোনো চিন্তা করা হয়েছে বা দূতাবাসরা কি এর জন্য কোনো সিদ্ধান্ত নিয়েছে কোনো ধরনের কর্মসূচি করার? না, আসলে আমি একটু বলতে চাই যে স্বপন ভাই যে কথাটা বললেন যে একজন নারী কর্মী তাকে প্রশিক্ষণ দেওয়া হয় যথেষ্ট পরিমাণে, আমার কাছে এমন অনেক তথ্য আছে যারা নামমাত্র ট্রেনিং দিয়ে অথবা গিয়ে অংশগ্রহণ করেই সে সার্টিফিকেট নিয়ে আসছে যে প্রশিক্ষিত, কিন্তু সে প্রশিক্ষণ পায়নি। আরেকটা বিষয় যেটি বলি সেটা হচ্ছে যে ডাটাবেস। উনি বলেছেন যে বিএমইটিতে ডাটাবেস থাকে, আমি বলেছি যে দূতাবাসে ডাটাবেস নেই। একটা নারী কর্মী যখন সে সমস্যা ফেস করে সে নিয়োগকর্তার বাড়িতে, তখন কিন্তু সে দূতাবাসে যোগাযোগ করতে পারে না, এটা একটা সমস্যা। আর যখন সে যোগাযোগ করতে না পারে তখন বাধ্য হয় সে রাস্তায় বেরিয়ে আসতে এবং পালিয়ে যায় এবং রাস্তাঘাটে ঘুরে, এবং সে এক পর্যায়ে পুলিশের হাতে ধরা পড়ে।
এখন যদি দূতাবাসের হাতে যদি ডাটাবেস থাকতো এবং তার হাতে যদি একটা মোবাইল দেওয়া হতো, আমরা অন্যান্য ফিলিপিন অন্যান্য দেশের নারী কর্মীদের ক্ষেত্রে দেখি যে তারা কোনো সমস্যা হলে তাৎক্ষণিক তারা দূতাবাসে যোগাযোগ করে এবং দূতাবাস উদ্যোগী হয়ে তার সমস্যাটা সমাধান করে। সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের কিন্তু এই ধরনের কোনো কার্যক্রম আমরা দেখিনি। যখনই নারী কর্মী তার সমস্যায় পড়ে এবং দূতাবাসে শরণাপন্ন হয় এবং দেশে যখন তার আত্মীয় স্বজনের মাধ্যমে সে রিক্রুটিং এজেন্সির সাথে সে যোগাযোগ করার চেষ্টা করে, তখন তাকে উল্টা ব্লেম দেওয়া হয়, অনেক সময় গালিগালাজ করা হয়, অনেক সময় ধমক দিয়ে তাকে থামিয়ে দেওয়া হয়। আর যেটি বলছেন আসলে এই যে ফিরে আসার বিষয়টা, এটা হচ্ছে যে এখন অনেক নারী কর্মীরা শেষ ঘুমের মধ্যে আছে, কিন্তু তাদেরকে একটা প্রক্রিয়া শেষ করে তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অনেক নারী কর্মীরা 6 মাস 7 মাস যাবৎ জেলে আছে, কিন্তু তাদেরকে পাঠানো হচ্ছে না এবং দেশে এসে তারা আবার সেই বেকারত্বই তারা বুক করছে, কিন্তু তাদের ব্যাপারে কিন্তু কোনো নতুন করে চিন্তা ভাবনা করা হচ্ছে না এবং তার যে সমস্যাটা সেই সমস্যার সমাধানের কিন্তু কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে বা দূতাবাস কিন্তু নিচ্ছে না। একজন নারী কর্মী সে নির্যাতিত হয়ে আসছে, দূতাবাসের 6 মাস 7 মাস পরে এখানে একটা বিশাল একটা ভোগান্তির বিষয় থাকে এবং অনেক সময় দূতাবাস তাকে পাঠায় না যে তার প্রক্রিয়া শেষ না হলে বা তার যে অভিযোগ থাকে সেই অভিযোগ বোঝা গেছে আপনি কি বোঝাতে চাচ্ছেন। আমরা ফিরে আসছি আপনার সাথে আলোচনায়। শরীফুল হাসান, এসে আপনার সাথে আমরা কথা বলবো। একটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, প্রিয় দর্শক, যেতে হচ্ছে আরো একটি ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপ। আলামিন, আপনার সাথে কথা বলছিলাম, আপনার সাথে শুরু করতে চাচ্ছি। জানতে চাবো যে শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বাড়াতে এবং তাদের অবস্থানের উন্নয়নে সরকার এবং বেসরকারি খাত থেকে কি ধরনের সহযোগিতা চিন্তা করছেন? জি, আসলে নারী শ্রমিক বলতে আমরা যেটা বুঝি যে শুধু গৃহকর্মী না, সৌদি আরবে কিন্তু এখন নারীদের কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে বিশেষ করে আমি যদি বলি যে নার্সিং পেশায় কিন্তু অনেক নারীদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে সৌদি আরবে, কিন্তু বাংলাদেশ সেই পরিমাণ নারী দিতে পারছে না। অনেক চাহিদা রয়েছে সৌদি আরবে, এছাড়া অন্যান্য সেক্টরে কিন্তু এখন নারীদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। তো বাংলাদেশ সরকারের এখন উচিত যে নারীদেরকে যথেষ্ট প্রশিক্ষণ দিয়ে ওই রকম দক্ষ করে কিন্তু সৌদি আরব পাঠানোর সুযোগ রয়েছে। এটি যদি করা যায় তাহলে কিন্তু বাংলাদেশ রেমিটেন্স প্রবাহ আরো বাড়বে এবং নারী শ্রমিকদের ব্যাপারে যেই যেই নেগেটিভ ধারণা আছে সৌদি নিয়োগকর্তাদের, সেই ধারণা কিন্তু পাল্টে যাবে। শুধু গৃহকর্মী পাঠানোর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ রয়েছে এখন বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি বলেন, সরকার বলেন। সেই ক্ষেত্রে কিন্তু বেরিয়ে আসলে আমার মনে হয় যে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং রেমিটেন্স প্রবাহ বাড়বে। তো এই বিষয়ে কিন্তু প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। দক্ষ প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পাঠাতে হবে এবং যারা যাচ্ছে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে নিতে হবে যে ভুলভাল তথ্য বুঝে যে অনেকে যায়, যাওয়ার পরে তাকে যে কথা বলে নেওয়া হয় যে এই কাজের জন্য এবং তার বেতন এত হবে, তার ডিউটি এত ঘন্টা হবে, সেটি অনেক সময় পায় না। এই কাজের মধ্যে এবং দেশের থেকে যে প্রতিশ্রুতি দিয়ে শরীফুল হাসান, আপনার কাছে আসতে চাচ্ছিলাম, আপনার থেকে একটু জানতে চাবো যে আমরা যদি অনুষ্ঠানের শেষে চলে এসেছি, আমাদেরকে যদি একটু জানান যে আসলে কি ধরনের অংশগ্রহণ নারী শ্রমিকদের বাড়ানো যায় এবং ওনাদের এই নির্যাতনের, এই যে এরকম নির্যাতনের শিকার হচ্ছে ওনারা, এগুলো থেকে আসলে বের হয়ে আসার জন্য কি ধরনের সহযোগিতা আমরা সরকার থেকে এবং বেসরকারি খাত থেকে এক্সপেক্ট করতে পারি? ধন্যবাদ। প্রথমত আমি মনে করি যে নারীর কর্মসংস্থান সেটা দেশে কি বিদেশে সব জায়গায় সেই সুযোগটা থাকা উচিত। তবে শুধু গৃহকর্মী মানে ডোমেস্টিক ওয়ার্কার পাঠানোটাকে আমি কখনোই সমাধান মনে করি না। আপনি যদি দেখেন আমাদের জর্ডান, লেবানন অনেক মেয়ে গার্মেন্টসে যায়। আমি মনে করি যে কি দেশে কি বিদেশে যেখানে অনেক মেয়ে একসাথে কাজ করে সেখানে কিন্তু তার ঝুঁকিটা কম থাকে। মধ্যপ্রাচ্যের যে আইন, যেখানে কিছুদিন আগেও দাসপ্রথা ছিল, যারা এখনো মেয়েদেরকে আসলে ঠিক মানুষ মনে করে না, তো সেই জায়গায় আমি ডোমেস্টিক ওয়ার্কার পাঠানো চাই। আমি যদি কেয়ার গিভার পাঠাতে পারি, বাইরে নার্স পাঠাতে পারি বা বিদেশের যে ধরনের গার্মেন্টস কর্মী পাঠাতে পারি, তাহলে কিন্তু আমাদের ঝুঁকিটা কমে এবং ডোমেস্টিক ওয়ার্কার পাঠানোতে কোনো দেশের মর্যাদা বাড়ে বলে আমি মনে করি না। এবং আমরা বাংলাদেশ যদি বলি মধ্য আয়ের দেশ, তো আমরা মধ্য আয়ের দেশে দিয়ে যাবো, আমাদের মেয়েরা বিদেশে ডোমেস্টিক ওয়ার্কারের সাথে কাজ করতে যাবে, দুটো একসাথে মিলে না। কাজে আমার কাছে মনে হয় যে আমরা যদি যেগুলোতে মেয়েদের ঝুঁকি কম, কেয়ার গিভার, নার্স, গার্মেন্টস এসব জায়গায় পাঠাই, সেটা ভালো হবে। তারপরেও যদি রাষ্ট্র মনে করে, রিক্রুটিং এজেন্সিগুলো মনে করে যে না আমার ডোমেস্টিক ওয়ার্কার পাঠাতেই হবে, তাহলে আমরা যেন তার প্রোটেকশনটা নিশ্চিত করি, যেগুলো তার বয়স কত, প্রোটেকশন কত, সে ওইখানে যাওয়ার পর নিয়োগকর্তাকে বলা যে তুমি প্রতি মাসে অন্ততপক্ষে 2 দিন তার পরিবারের সাথে কথা বলিয়ে দেবা, তার হাতে একটা ফোন থাকবে, এই বিষয়গুলো আমরা নিশ্চিত না করি। তা না হলে কিন্তু কখনোই ওই নিয়োগকর্তা যদি খারাপ হয়,
তাহলে কিন্তু কোনোভাবে তার প্রোটেকশন তার পক্ষে দেওয়া সম্ভব। এবং ঘটনাগুলো কিন্তু ঘটছে ওই প্রান্তে, সৌদি আরবের প্রান্তে। কাজে এইখান থেকে রিক্রুটিং এজেন্সি কি করছে না করছে কিছু যায় আসে না। ওইখানে যদি নিয়োগকর্তা নিপীড়ন করে, নির্যাতন করে, রিক্রুটিং এজেন্সি এখান থেকে বসে কি করতে পারে? বা দূতাবাস আমার সৌদি আরবে থাকার পর দূতাবাসও কতটা কি করতে পারে? সেখানে কিন্তু আসলে আমাদের এক্সেস নাই, সৌদি আরবের বাড়িতে চাইলেই চট করে ঢোকা যায় না। সেজন্য আমি মনে করি প্রোটেকশন গুলো যদি আমরা নিশ্চিত করে তারপর যেন ডোমেস্টিক ওয়ার্কার পাঠাই, পাশাপাশি আমাদের অন্যান্য কাজে আসলে পাঠানো উচিত নারীদের আমাদের বিদেশে। জি, সুন্দর করে বুঝিয়ে বলেছেন রুহুল আমিন স্বপন। আপনার কাছে আসছি, একই বিষয়ে আমাদেরকে একটু ছোট করে বুঝিয়ে বলবেন যে কিভাবে আসলে পরিস্থিতিটাকে আমরা একটু ভালো করতে পারি সামনে। আমরা 3টা কাজ আমরা করতে পারি নারী শ্রমিককে উৎসাহিত করার জন্য এবং বাজারটাকে বড় করার জন্য। সেটা হলো, একটি হলো ট্রেনিং অ্যান্ড ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স ব্যতি রেখে যেন কোনো একটি শ্রমিকও বিদেশে যেতে না পারে। এটি হলো একটি সুস্পষ্ট আমার সুপারিশ। যেহেতু আপনি যত প্রবলেম শুনেছেন, যেহেতু তার ট্রেনিং এবং ম্যান পাওয়ারের বাহিরে একটা অবৈধ পথে দু একটি মেয়ে চলে যেতে পারছে, সেভাবে যে সে বিপদে পড়ছে। তো এই কাজটি বন্ধ করতে গেলে একটা স্পেশাল টাস্ক ফোর্স করে ট্রেনিং অ্যান্ড ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স বহির্গমন ছাড়পত্র না নিয়ে যেন কোনো একটি নারী শ্রমিক বিদেশে যেতে না পারে, এটা একটি দিক। আরেকটি দিক হলো, শরীফুল হাসান সাহেব বলেছেন, আমি ওনার সাথে অনেকটা একমত, যে ডোমেস্টিক সেক্টরে মেয়ে পাঠানোর চেয়ে হয়তো আমরা পাঠাতে চাই, ডোমেস্টিক সেক্টরে পাঠানোর জন্য যে পরিমাণ আমাদের প্রস্তুতি আছে তার চেয়েও বেশি একটি বড় শ্রম বাজার, যেটি আপনি জানেন যে মালয়েশিয়াতে ম্যানুফ্যাকচারিং সেক্টরে প্রচুর ইন্দোনেশিয়ান, ফিলিপিনো, ইভেন লোকাল মেয়েরা কাজ করে, বাট এখন লোকাল মেয়েরা কাজ করছেন। এবং সেখান থেকে থাই মেয়েরা চলে গেছে, ইন্দোনেশিয়ানও কম আসতেছে। এখন বাংলাদেশের নারী শ্রমিকদের একটা বাজার ম্যানুফ্যাকচারিং এন্ড সার্ভিস সেক্টরে একটা বড় শ্রম বাজার বিদেশে আছে, সেই সেক্টরকে প্রমোট করা, এটি হলো 2। আর 3 হলো আমাদের মেয়েদেরকে ওই যেটা ওনারা বলেছেন যে নার্সিং এর অনেক সুবিধা আছে, কেয়ার গিভার আর অনেক ধরনের ট্রেনিং দিয়ে ওনাদেরকে পাঠানো সম্ভব। এটিতে যেটি আমার একটু দ্বিমত, সেটি হলো বাংলাদেশ এখনো নার্স এবং কেয়ার গিভারে পাঠাতে সে পরিমাণ যোগ্যতা অর্জন এখনো আমরা করতে পারিনি। রাদার আমরা জাপানে, মালয়েশিয়াতে জাস্ট ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার ল্যাঙ্গুয়েজ শিখে, হাইজিন ক্লিননেস শিখে আমরা পাঠাতে পারি। এইভাবে আমাদের নারী ধন্যবাদ। আজকে আসলে আমাদের শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে। আমাদের অতিথিদের অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিট সংলাপ এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।